তোরা রাজি, নাকি সারা জীবন এই জঙ্গলে কাঠ কেটে মরতে চাস? না না, আমি রাজি। আমিও আপনার সাথে আছি ভাই। তাহলে কাল থেকে তৈরি থাক। নীলার উপর কড়া নজর রাখতে হবে, একটা ভুলও যেন না হয়। এই এলি তুই? কোথায় ছিলি সারাদিন? জানিস আমরা তোর জন্য কতটা ভেবেচিন্তে মরেছি। মা, আমি তো বনেই ছিলাম, আমার জন্য চিন্তা করো না। কোথায় ছিলি মা? আজ নাকি তোকে গ্রামের অনেকে জঙ্গলের অনেক গভীরে যেতে দেখেছে। শুধু তাই না, ওরা বলছিল তোর সাথে নাকি ওই সাদা বাঘটা ছিল। এটা কি সত্যি নীলা? তুই ওই রাক্ষসীর সামনে পড়েছিলি? মা, ও কোনো রাক্ষস নয়, ও খুব শান্ত। ও আমার কোনো ক্ষতি করেনি, বরং ও আমাকে একটা নতুন পথ দেখিয়েছে। কিসের পথ? কোথায় নিয়ে গিয়েছিল তোকে? একটা পুরনো জায়গায়। মনে হয় অনেক অনেক বছর আগে ওখানে মানুষের বসতি ছিল। চারদিকে পুরনো পাথরের দেয়াল, ভাঙা সিঁড়ি। সর্বনাশ! তুই ওই অভিশপ্ত জায়গায় কেন যাস? যদি কোনো বিপদ হতো, আমি আর তোকে একা জঙ্গলে যেতে দেব না। মা, তুমি বুঝতে পারছো না, ওটা কোনো অভিশপ্ত জায়গা নয়। ওখানে কোনো ভয় নেই। আমার মনে হয় ওখানে আমাদের গ্রামের ইতিহাসের কোনো বড় রহস্য লুকিয়ে আছে। আর ওই বাঘটা কোনো সাধারণ প্রাণী নয়। ও আমাকে কিছু বলতে চায় বাবা। কি বলতে চায়? আমি এখনো পুরোপুরি বুঝিনি, কিন্তু ওর চোখের দিকে তাকালে মনে হয় ও কোনো একটা বড় দায়িত্ব পালন করছে। ও চায় আমি সেই দায়িত্বটা বুঝি। বাবা, তুমি তো বনকে চেনো, তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? আমি তোকে বিশ্বাস করি মা, কিন্তু আমি গ্রামের মানুষদের ভয় পাই, বিশেষ করে ফরিদকে। আজ ওকে মতিন চাচার সাথে গুপ্তধন নিয়ে কথা বলতে শুনেছি। ওর নজর ভালো না, তুই খুব সাবধানে থাকিস মা। আমি সাবধানে থাকবো বাবা, কিন্তু আমি ওই জায়গার রহস্য না জেনে ছাড়বো না। আমাকে আবার যেতে হবে। না, আমি তোকে যেতে দেব না। আমাকে যেতেই হবে মা। এটা শুধু আমার জন্য নয়, এই পুরো বনের জন্য দরকার। আমি জানতাম তুমি এখানেই থাকবে। কাল রাতে আমার ঘুম হয়নি, শুধু তোমার আর এই জায়গাটার কথা ভেবেছি। আজ তুমি আমাকে বলবে এখানে কিসের রহস্য লুকিয়ে আছে। বাঘটা একটা লতায় ঢাকা গুহা মুখের দিকে ইশারা করে। ওই গুহার ভেতরে? ওটা তো খুব অন্ধকার। ভেতরে কি সাপ খোপ আছে? বুঝেছি, তুমি বলছো ভয় পাওয়ার কিছু নেই। তুমি কি আমার সাথে ভেতরে আসবে? ঠিক আছে, তুমি বাইরে থাকো, আমি একাই যাচ্ছি। আমার উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। নীলা একটা শুকনো ডাল জ্বালিয়ে মশাল বানিয়ে সাবধানে গুহার ভেতরে প্রবেশ করে। কি আশ্চর্য! ভেতরটা কি বিশাল! মনে হচ্ছে কেউ যেন পাহাড় খোদাই করে এই ঘর বানিয়েছে। আর এই দেয়ালের গায়ে কত ছবি! এই ছবিগুলোতে তো কোনো রাজা বাদশার লড়াই গল্প নেই। এখানে তো শুধু মানুষ আর প্রকৃতি। কেউ গাছ লাগাচ্ছে, কেউ নদীতে মাছ ধরছে, পাখিরা মানুষের কাঁধে এসে বসছে। সবাই কত শান্তিতে আছে, কোনো লোভ নেই, কোনো হিংসা নেই। নীলা আরো ভেতরে এগোতে থাকে এবং একটা বিশাল কক্ষে পৌঁছায়। ছাদের একটা বড় ফুকর দিয়ে সূর্যের আলো এসে ঠিক মাঝখানে পড়েছে। কি সুন্দর, কি শান্ত একটা জায়গা। কিন্তু গ্রামের লোকেরা বলে এখানে নাকি সোনাদানা আছে। কই, কিছুই তো দেখছি না। এ কি? এটা কি? এ তো কোনো সাধারণ গাছের শিকড় নয়, এর থেকে আলো বেরোচ্ছে। কি স্নিগ্ধ আলো! নীলা এগিয়ে গিয়ে শিকড়টা স্পর্শ করার সাথে সাথে পুরো গুহাটা উজ্জ্বল নীল আলোয় ভরে যায়। নীলার চোখ বন্ধ হয়ে আসে। তার মনে হয় হাজার বছরের পুরনো জ্ঞান, বনের সমস্ত কান্না আর আনন্দ যেন তার আত্মার মধ্যে প্রবেশ করছে। আমি সব দেখতে পাচ্ছি। শত শত বছর আগে সেই রাজবংশ, তারা সোনাদানার জন্য ধনী ছিল না। তারা ধনী ছিল কারণ তারা প্রকৃতির গোপনীয়তা জানতো। তারা জানতো কিভাবে বনের শক্তিকে ব্যবহার করে ফসল ফলাতে হয়, রোগ সারাতে হয়। তাহলে ধনরত্ন মানে সোনাদানা নয়, আসল ধনরত্ন হলো এই শক্তি, বনের প্রাণ শক্তি। শেষ রাজা চেয়েছিলেন এই শক্তি যেন কোনো লোভী মানুষের হাতে না পড়ে, তাই তিনি এই গুহায় একে লুকিয়ে রেখেছিলেন। আর সাদা বাঘ কোনো আত্মা নয়, সে এই শক্তির রক্ষক।
100 বছরে একবার সে আসে এটা দেখতে যে বন ঠিক আছে কিনা, আর এমন একজনকে খুঁজে বের করে যার মন পবিত্র, যে এই রহস্যের যোগ্য উত্তরসূরি হতে পারবে। তার মানে সে আমাকেই বেছে নিয়েছে। হঠাৎ গুহার বাইরে থেকে মানুষের চিৎকারের আওয়াজ আসে। ওই তো গুহা, আমি বলেছিলাম না মেয়েটা এখানেই আসবে। কিন্তু ফরিদ ভাই, বাঘটা যে বাইরে বসে আছে। আরে ভয় কিসের, মশালগুলো জ্বালা, এখন দেখলেও পালাবে। ফরিদ, ওরা এখানেও চলে এসেছে। না, এই পবিত্র জায়গায় ওদের ঢুকতে দেওয়া যাবে না। বাহ, একেবারে ঠিক জায়গায় এসে পড়েছি দেখছি। ঘিরে নিলা, ভেতরে কত সোনাদানা পেলে। একা একা সব হজম করার মতলব ছিল, তাই না? তোমরা এখান থেকে চলে যাও। তোমরা যে ভাবছো ভেতরে তেমন কিছুই নেই। ওসব চালাককে অন্য জায়গায়